আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতি। পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। ঐতিহাসিক ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টার শুভকামনা। প্রতিহিংসা রাজনীতি নয়, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির লক্ষ্য তারেক রহমান। আগামী নির্বাচনে ধানের শীষকে জেতানোর আহ্বান। দেশেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। ডাক্তার জাহিদ হোসেন, যে কোনো প্রয়োজনে বিদেশে নেওয়া হতে পারে। এবং ১২৫ আসনে এনসিপির প্রাথমিক প্রার্থী ঘোষণা। ঢাকা ১১ নাহিদ, কুমিল্লা ৪ হাসনাত, পঞ্চগড় ১ সার্জিস আর রংপুর ৪ আখতার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রেওয়াজ অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবগত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন বৈঠকে। দুপুর 12:30 থেকে প্রায় 2টা পর্যন্ত চলে বৈঠক। এতে ভোটের সার্বিক বিষয়, তফসিল, ভোটার সংখ্যা, ভোট গ্রহণের সময় বৃদ্ধি, আইন শৃঙ্খলা সহ নানা বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করেন সিইসি। পরে এ বিষয়ে নির্বাচন কমিশনে ব্রিফ করেন ইসি সচিব আখতার আহমেদ। অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার ক্রম সংযোজন এবং বর্তমান অবস্থা, সেটা পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন যেটা হয়েছে এবং পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সর্বশেষ অবস্থা, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, সেই সাথে আমরা যে 1 ঘন্টা সময় বাড়িয়েছি, বললেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে। উনি অত্যন্ত মনোযোগ দিয়ে যেটা জানতে শুনেছেন সেটা হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট। নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতির সহযোগিতার আশ্বাসের কথা জানান তিনি। সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দেবেন না। তিনি জানান, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরই মধ্যে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করা হয়েছে জানিয়ে আখতার আহমেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হবে। 11 ডিসেম্বর সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। আদালতের আদেশ পেলে বাগেরহাটে 4টি সংসদীয় আসন এবং গাজীপুরের 5টি আসন পুনর্বহাল করে গ্যাজেটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। আনুষ্ঠানিকভাবে জানান প্রেস সচিব শফিকুল আলম। এর আগে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান আসিফ মাহমুদ। তবে কোন দল থেকে তা পরিষ্কার করেননি। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি করেনি বলেও দাবি করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মাত্র 30 বছর বয়সের মধ্যেই মন্ত্রিত্বের স্বাদ পান মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। জুলাই আন্দোলনে মৃত্যুর হাত থেকে ফিরে দেশ পরিচালনার দায়িত্ব পান তারা। তবে অন্তর্বর্তী সরকারের 16 মাসের মধ্যেই তাদের যাত্রা শেষ হলো। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন এই দুই ছাত্র উপদেষ্টা।
এই বয়সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ পথচলায় শুভকামনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, কোর্ট, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। এর আগে সচিবালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে উপদেষ্টা থাকার সময় বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন আসিফ মাহমুদ। অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে, অনেক কিছুই হয়তো বলা যায় না। মন্ত্রণালয়ের বিভিন্ন ফিরিস্তি দিলেও তার মেয়াদে দুর্নীতি অনিয়মের অভিযোগ চেপে যান আসিফ মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নে দাবি করেন অতিরঞ্জিত সংবাদ করা হয়েছে তার বিরুদ্ধে। আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এই ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। আমার নিজের এলাকায় কুমিল্লায় আমি একটা প্রজেক্ট নিয়েছি। সেই একটা প্রজেক্ট পাস হওয়ার আগ পর্যন্ত তো আপনি সেটা নিয়ে কভার করাটা কতটুকু, আমি নিজে সাংবাদিকতায় পড়াশোনা করে নিয়ে আপনারা হয়তো বেটার জানবেন। এই প্রজেক্টটা এখনো পাস হয়নি। আগামী নির্বাচনে অংশ নেয়ার কথা জানান আসিফ মাহমুদ। তবে কোন দলের হয়ে কোন এলাকায় নির্বাচন করবেন তা খোলাসা করেননি তিনি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। ধোঁয়াশা রাখছি না এ বিষয়ে, আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এদিনও মন্ত্রণালয়ে আসেননি, কথা বলেননি। গণমাধ্যমের সাথেও শোনা যাচ্ছে তিনিও নির্বাচন করবেন। মাহফুজ আলম আর আসিফ মাহমুদ পদত্যাগ করবার পর উপদেষ্টা পরিষদে এখন 21 জন সদস্য রইলেন। যে 4টি মন্ত্রণালয় খালি হয়েছে সেখানে নতুন কাউকে নেয়ার সম্ভাবনা কম। পুরনোদের মধ্যেই দায়িত্ব বন্টন করা হবে বলে জানা গেছে। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। দেশকে রক্ষা করতে ধানের শীষকে জেতাতে হবে, এর বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মশালায় তিনি বলেন, একমাত্র বিএনপি জনগণের সামনে দেশ গড়ার কর্মপরিকল্পনা তুলে ধরেছে, তা বাস্তবায়নে বিএনপি জনগণের সমর্থন চায়। কোন প্রতিহিংসা রাজনীতি নয়, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই বিএনপির লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মশালার চতুর্থ দিনে সারা দেশের যুব ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। এতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান সহ 8টি খাতে বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের নামে একটি দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা চাইছে। যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপি ভিন্ন মতের মানুষের অধিকার নিশ্চিত করবে, কারো মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করা হবে। সকল রাজনৈতিক ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। কাজেই আমরা আমাদেরটা বলবো, অন্যরা তাদেরটা বলবে। সিদ্ধান্ত নেবার মালিক বাংলাদেশের জনগণ। যে অবর্ণনীয় কষ্টের ভিতর দিয়ে, নির্যাতনের ভিতর দিয়ে, মানবাধিকার লঙ্ঘনের ভেতর দিয়ে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা গিয়েছে, আমরা দেখতে চাই না আগামী দিনে এরকম ঘটনা বাংলাদেশে ঘটুক। হতে পারে সে ভিন্ন মতের মানুষ। তারেক রহমান বলেন, মানুষ তর্ক বিতর্কের রাজনীতি পছন্দ করে না, রাজনৈতিক দলের পরিকল্পনা জানতে চায়। বিএনপি ছাড়া আর কেউ কর্ম পরিকল্পনা দেয়নি। কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে না, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে না, পরিকল্পনা দিতে পারে না যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। এই দেশ গড়ার পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না। বাংলাদেশে বহু প্ল্যানিং হয়েছে, কিন্তু প্ল্যানিংই রয়ে গেছে। আমরা আমাদের প্ল্যানিংকে বাস্তবায়ন করতে চাই। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচনে ধানের শীষকে জেতানোর আহ্বান জানান তারেক রহমান। ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে
দেশকে রক্ষা করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক ও বিশ্ববাসীর কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে উপজেলা নির্বাহী অফিসারদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের ইউএনওর সাথে ভিডিও কনফারেন্সে তিনি কথা বলেন। এই সময় নির্বাচন প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এই ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ আমারও এসছে, তোমারও এসছে। আমরা একত্রে কাজ করলে সেই ঐতিহাসিক দিনটা শুধু আমার তোমার ঐতিহাসিক দিন হবে না, সারা জাতির ঐতিহাসিক দিনে পরিণত হবে। সবাই স্মরণ করবে ওরা যেই টিমটাই কাজটা করেছিল তারা অতি চমৎকার ভাবে করেছে এবং এমন ঐতিহাসিক স্মৃতি থাকবে যে এটার অনুকরণে করেও কেউ এর কাছাকাছি যেতে পারছে না। এটা শুধু আমাদের জাতির জন্য না, আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা আসবে তারা বলবে যে এটা তো অন্য কোনো দেশের হয়তো দেখিনি আমরা কোনোদিন। গত 3 বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। খালেদা জিয়া প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, আপাতত দেশেই বেগম জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। প্রয়োজনে যে কোনো সময় তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। এ সময় চিকিৎসকদের দেওয়া তথ্য ছাড়া অন্য যে কোনো বিভ্রান্তিমূলক তথ্যে কান না দেওয়ার আহ্বান জানান জাহিদ হোসেন। ওনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি আগের মতোই, আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি, শি ক্যান কন্টিনিউ অন মেনটেনিং হার ট্রিটমেন্ট, এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন। এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রাথমিকভাবে 125 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানী বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, কারোর প্রতি ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ থাকলে মনোনয়ন বাতিল করা হবে। এছাড়া সম্প্রতি নির্বাচন প্রচারণা নিয়ে নানা অভিযোগের তীর বিএনপি জামায়াতের উপর তুলেন নাহিদ ইসলাম। বলেন, আগের মতো মাফিয়াতন্ত্র চলছে এই দুই দলেই। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাথমিকভাবে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আছেন তাদের তালিকা আমরা আজকে প্রকাশ করব। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। দেশের উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে জনগণ এনসিপিকেই ভোট দেবে বলে প্রত্যাশা জানান তিনি। পঞ্চগড় 1 মোহাম্মদ সার্জিস আলম, ঢাকা 9 ডাক্তার তাসনিম জারা, ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম। মনোনয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন প্রার্থীরা। তফসিল ঘোষণার পরে নির্বাচনী যে নীতিমালা বিধি রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের পালন করতে হবে। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শুধু শাপলা কলিকে ভোট দেওয়া নয়, গণভোটে হ্যাঁ ভোট দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। এবারে নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারে নির্বাচনটা গণভোট, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। বিএনপি বা জামায়াতে ইসলামের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই তাদের সাথে এনসিপি জোট করেনি বলে জানান দলটির আহ্বায়ক। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে, বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। আমাদের সদস্য সচিব যখন সেটা একটা বক্তব্যে বিরোধিতা করেছে, জামাত ইসলাম থেকে সেটার একটা প্রতিবাদ জানানো হয়েছে মিথ্যা। ফলে এই ধরনের কাজগুলো কিন্তু হচ্ছে। নির্বাচনে রাষ্ট্র সংস্কারের পক্ষের শক্তির সাথে এনসিপি জোট করবে বলে জানান নাহিদ ইসলাম। হ্যাঁ পক্ষ নিয়ে আমরা নির্বাচনের মাঠে না। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার মোটিভ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। সোমবার মোহাম্মদপুরের বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকারী হিসেবে প্রথম থেকেই সন্দেহের তীর ছিল গৃহকর্মী আয়েশার দিকে। সিসিটিভির ফুটেজে দেখা যায় জোড়াখুনের পর স্কুল ড্রেস পরে ওই গৃহকর্মী বাসা থেকে বের হয়ে যান। ঘটনার পরপরই আয়েশাকে গ্রেফতারে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ। সিসি ফুটেজে তার চেহারা দেখা না যাওয়ায় সমস্যা পড়ে পুলিশ। তবে তার মুখে পোড়া দাগ আছে এমন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার আয়েশার দাদা শ্বশুরের বাড়ি ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। খুনের পর আয়েশা তার স্বামী রাব্বিকে এই হত্যার বিষয়ে জানালে তারা ঢাকা থেকে পালিয়ে যান। আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী রাব্বি। টোটালে যেটা বলেছি যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল। অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো সুপ্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেফতার করে হেফাজতে নিয়েছি। জোড়াখুনের 6 মাস আগে মোহাম্মদপুরের বসিলায় একটি বাসায় চুরি করেছিল আয়েশা। সে সময় তার ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের সূত্র ধরে আয়েশার খোঁজ শুরু করে পুলিশ। তবে নৃশংস এ হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছুই জানায়নি। জিজ্ঞাসাবাদে জানা যাবে জোড়াখুনের রহস্য, বলছে পুলিশ। এখন এটুকু জানাচ্ছি যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জাতির সবার সামনে তুলে ধরবো, সবাইকে সাথে নিয়ে। এই কারণে এই মুহূর্তে আমরা আসলে কিছু বলতে পারতেছি না। মোহাম্মদপুরের শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে স্কুল পড়ুয়া নাফিজাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। শিল্পনগরী ফতুল্লা থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 4 আসনে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন, এখানে বিসিক নগরী হওয়া সত্ত্বেও সংস্কারহীন সড়ক, জলাবদ্ধতা এবং মশার উপদ্রবে বিরক্ত এলাকার বাসিন্দারা। আসন্ন নির্বাচনে যিনি এই আসন থেকে বিজয়ী হবেন তাকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। নারায়ণগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। জেলার 5টি আসনের মধ্যে ফতুল্লা থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 4 আসনে 7টি ইউনিয়নে 6,27,000 ভোটার। যানজট, জলাবদ্ধতা, ডেঙ্গু, ধুলাবালি সহ নানা সমস্যায় জর্জরিত আসনটি। এ আসনে জামাতে ইসলামীর প্রার্থী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার এবং এনসিপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও খেলাফত মজলিস সহ অন্যান্য দলের প্রার্থী রয়েছে। আপনিও জানেন নারায়ণগঞ্জ হচ্ছে ব্যাড ব্র্যান্ডিং এর শহর, মানে নেগেটিভ ব্র্যান্ডিং এর শহর। এটাকে আমরা পজিটিভ ব্র্যান্ডিং এর শহরে আনতে চাই। আমরা তরুণ প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম সামনে এসেছি একটা পরিবর্তন আনতে। পূর্বের গায়ের জোর, পূর্বের সন্ত্রাস, চাঁদাবাজি, ওই রাজনীতিটা আমরা আর নারায়ণগঞ্জে হোক, এটা আমরা আর হইতে দিব না ইনশাআল্লাহ। শুধু নেতা পরিবর্তন হয়েছে, হ্যাঁ, এই কিশোর গ্যাংগুলো বিভিন্ন দলের লোকদের নেতৃত্বে এখন সংগঠিত হচ্ছে। এটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, লোকাল এরিয়াগুলোতে ত্রাস সৃষ্টি করতে পারে, মব সৃষ্টি করতে পারে। আর 2 নম্বর বিষয়, বড় বড় সন্ত্রাসী যারা মামলা থেকে খালাস পেয়ে এখন বিভিন্ন দলের সাথে, বড় ভাইয়ের সাথে, ছোট ভাইয়ের সাথে ঘুরেফেরা করছে। এগুলো আমরা কনসার্ন, এগুলো আমরা প্রশাসনকে জানানোর জন্য চেষ্টা করছি। বিএনপি এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সহ 3 জন এই আসনে মনোনয়ন প্রত্যাশী। হেভিওয়েট বলতে আমি কেন বুঝি না, আমি জনসাধারণ লোকজন, এই এলাকার লোকজন আমাকে পছন্দ করে, বিধায় আমি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাচ্ছি। তৃণমূলের নেতৃবৃন্দ যারা আছেন এবং আমরা যারা এমপি নির্বাচন করার জন্য যারা প্রস্তুত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, আহ্বান জানাই। কিন্তু আপনারা ধানের শীষের বাইরে কেউ যাবেন না, এটা বলে আমি আশা করতেছি। নেতাকর্মীরা মনে করছেন জোটের প্রার্থীর জন্য এই আসনটি ছেড়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাশমি প্রার্থী হতে পারেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। ঢাকার উপকণ্ঠে শিল্প কৃষির মিশেলে গড়ে ওঠা ধামরাই ঢাকা 19 আসন। নির্বাচনের উত্তাপ এখন এখানকার জনজীবনে স্পষ্ট।
বিভিন্ন দলের মনোনয়ন পাওয়া প্রার্থীদের গণমিছিল, উঠান বৈঠক ও মাইকিং সব মিলিয়ে নির্বাচনের রং ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। তবে এখন পর্যন্ত এই আসন থেকে বিএনপির পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি মনোনয়ন। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকার খুব কাছেই প্রায় ৩০৭ বর্গ কিলোমিটার নিয়ে গঠিত ধামরাই উপজেলা। এখানে রয়েছে একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন। ৪.৫ লাখ ভোটারের এই আসনটির ২/৩ মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। এ আসনটিতেও এখন বইতে শুরু করেছে ভোটের আমেজ। ভোটারদের মন জয়ে প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত। কেউ বাজারে, কেউ কারখানায়, কেউ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন লিফলেট, দিচ্ছেন উন্নয়নেরও নানা প্রতিশ্রুতি। আমাকে ভালোবাসে, আমাদের গরিব মানুষের লেগে মনে করেন যে খাওয়া পড়া বাইসার লেগে যে ভালো করব, কাজ করব, সেই ভালো আমার কাছে। যে সৎ ব্যক্তি ওনাকে আমরা ভোট দিয়ে যাকে সবসময় আমরা পাশে থাকি। দীর্ঘদিনের যানজট সমস্যা, ড্রেনেজ সংকট, যুবকদের মাদকের হাত থেকে রক্ষা, শিল্পাঞ্চলে শ্রমিক নিরাপত্তা এবং গ্রামীণ সড়ক উন্নয়নে যারা ভূমিকা রাখবে তাদের ভোট দেওয়ার কথা জানান ভোটাররা। মানুষের চিন্তা ভাবনা এখন মার্কার বাইরে চলে গেছে, যার জন্য ওনারা এলাকাতে পরিচিত থাকা সত্ত্বেও আমি মনে করি যে তারা এখন মানুষটাকে বেশি খুঁজতেছে, প্রাধান্য দিচ্ছে মার্কার থেকে। মানুষটাকে যে ঠিক আছে ওনারা গ্রহণযোগ্যতার বেশি, তো ঠিক আছে আমরা ওদিকেই ঝুঁকি। এই ধরনের একটা ভালো সাড়া আমি পাচ্ছি। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী আসুক। যে কোনো খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী না থাকে খেলা সুন্দর হয় না। কাজে তারা আসবে, আমরা আশা করি প্রতিদ্বন্দ্বী হবে, প্রত্যেকে যার যার ইচ্ছা ভোট দিবে। তবে ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে আসবে, এটা আমার আন্তরিক বিশ্বাস ইনশাআল্লাহ। তবে এখনো এই আসনে বিএনপির পক্ষ থেকে কাউকে দেয়া হয়নি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা প্রতিনিয়ত চালাচ্ছেন গণসংযোগ। দল মত সবকিছু ভুলে যে সকল শ্রেণী পেশার মানুষ স্বাধীনতার পক্ষের শক্তি, ধানের শীষে আমরা ভোট দেই, এটাই হচ্ছে আমার সকলের কাছে আহ্বান। আপনার এলাকা অবশ্যই দেখেছেন, ঘুরছেন, আপনাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে ঘুরে দেখেন। নিঃসন্দেহে আপনি বলতে পারেন আমাদের এই প্রার্থী আলহাজ তমিজুদ্দিন সাহেব, যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, তার কম পক্ষে ৭০% ভোট ধামরাইতে আছে। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সহায়তায় আসনটিকে স্মার্ট উন্নয়নের মডেল করে তোলা হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ধামরাই। পাবনা ১ আসনে এখনও বিএনপির মনোনয়ন ঘোষণা না হয় প্রচারণা মাঠে একচ্ছত্রভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, করছেন সভা সমাবেশ। এতে কৃষি নির্ভর এই আসনটিতে নির্বাচনী উত্তাপ নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে হতাশ ও ক্ষুব্ধ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। যদিও মনোনয়ন না পেলেও দলটির সম্ভাব্য প্রার্থীরা বিচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা বলছেন হাইকমান্ড যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন। সালাম স্টিল ভোটের গাড়িতে পাবনার প্রতিনিধি মোবারক বিশ্বাসের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ১ আসনে এখনো বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়ায় জামায়াত ইসলামের প্রার্থী ফাঁকা মাঠে চালাচ্ছেন প্রচারণা। আমাদের ভোটের অধিকার, আমাদের ভাটের অধিকার, আমাদের ন্যায়পরায়ণ শাসনের অধিকার, আমাদের দুর্নীতিমুক্ত সমাজের অধিকার ইনশাআল্লাহ আমরা বুঝে নিব, চাঁদাবাজ মুক্ত সমাজের অধিকার বুঝে নিব। কিন্তু একই সাথে আমরা কারোর উপরে জুলুম করব না, কারোর উপরে অন্যায় অত্যাচার করব না। এদিকে প্রার্থী ঘোষণা না করায় হতাশ বিএনপির নেতাকর্মীরা। তবে কেউ মনোনয়ন না পেলেও সম্ভাব্য প্রার্থীরা বিচ্ছিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নিজেদের যোগ্য দাবি করলেও দল যাকে মনোনয়ন দেবে তাকে বিজয় করতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমার উত্থান এবং আমার হাজারো হাজারো নেতা কর্মী আমি সৃষ্টি করেছি। এই নেতা কর্মীদের সাথে করে নিয়েই সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়েছি এবং ন্যায়ের পক্ষকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। যাকেই মনোনয়ন দেওয়া হোক আমরা তাকে বিপুল ভোটে বিজয় করে বিএনপিকে আমরা এই আসন উপহার দেব। আমাকে দল যদি নমিনেশন দেয় সেই ক্ষেত্রে দলকে এই আসনটি উপহার দেব। যে কোনো প্রার্থী কেন্দ্র থেকে দিবে আমরা তারই নির্বাচন করে আমরা উপহার দেব। ধানের শীষের বাইরে কোনো প্রার্থীকে মনোনয়ন দিলে জয়লাভ করা সম্ভব না। এই আসনে ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কাউকে মানবেন না বলে দ্রুত মনোনয়ন ঘোষণা করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 5 আসনের কাজলা এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার প্রচারণার হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 5 আসনের বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, দেখেছি এলাকার চিত্র এবং কথা বলেছি ভোটারদের সাথে। সিটি কর্পোরেশনের ভেতরে হওয়া সত্ত্বেও তারা কিন্তু নাগরিক যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত। তারা বলছেন যে এই এলাকায় মাদক রয়েছে বেশ ব্যাপক হারে এবং সেটা নির্মূল প্রয়োজন। এছাড়া তারা যেটা বলছেন বারবার যে এলাকায় গ্যাসের যে সমস্যা সেটা কিন্তু প্রকট আকার ধারণ করেছে এবং প্রার্থীরা কিন্তু এরই মধ্যে জনগণের কাছে যাচ্ছেন। তারা বলছেন যে সার্বিক যে সমস্যা সেই সমস্যার ব্যাপারে তারা অবগত এবং নির্বাচিত হলে তারা কিন্তু সেই সমস্যাগুলো সমাধানে কাজ করবেন। এই আসনে বিএনপির পক্ষ থেকে নবীউল্লাহ নবী, জামাতের পক্ষ থেকে রয়েছেন কামাল হোসেন এবং এনসিপির পক্ষ থেকে SM শাহরিয়ার তারা কিন্তু লড়বেন। আরও বেশ কিছু প্রার্থী রয়েছেন এবং ভোটাররা বলছেন যে নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কোনো ধরনের কোনো শঙ্কা ছাড়া এবং তাদের নির্বাচিত প্রার্থী তাদের এই এলাকার যে মানুষের দুঃখ দুর্দশা সেইটা ঘোচাবে। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। এবারে জানিয়ে দেব খেলার খবর। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 38 বছর বয়সেও যে দুর্দান্ত পারফরমেন্স করেন তারই পুরস্কার এটি। MLS ইতিহাসে এই প্রথম কোন ফুটবলার টানা 2বার মৌসুম সেরা হওয়ার কীর্তি গড়েন। এর আগে লিগের ইতিহাসে 2বার MVP হওয়ার রেকর্ড ছিল প্রিকির, তবে তিনি টানা জিততে পারেননি। মেসি সেই রেকর্ড ভেঙে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিশ্বকাপজয়ী তারকা সব কৃতিত্ব দিলেন সতীর্থদের। টানা 2 বছর জিতে ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত। তবে এই সম্মান আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব হতো না। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। আজ সন্ধ্যা 6টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতি। পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। ঐতিহাসিক ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টার শুভকামনা। প্রতিহিংসা রাজনীতি নয়, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির লক্ষ্য, তারেক রহমান। আগামী নির্বাচনে ধানের শীষকে জেতানোর আহ্বান। দেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। ডাক্তার জাহিদ হোসেন, যে কোনো প্রয়োজনে বিদেশে নেওয়া হতে পারে। এবং 125 আসনে এনসিপির প্রাথমিক প্রার্থী ঘোষণা। ঢাকা 11 নাহিদ, কুমিল্লা 4 হাসনাত, পঞ্চগড় 1 সার্জিস আর রংপুর 4 আখতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।